আচ্ছা, এই তাহলে আমাদের গ্রামের বাজার। এখানে তো ভালো কিছুই দেখছি না, ওই দিকটাই যাই। এই, তোমার তরমুজগুলো মিষ্টি হবে তো? হুজুর, তরমুজ কিনতে চাইতেছেন? আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনারে মিষ্টি এবং সেরা তরমুজটাই দিমু। কিনবো মানে? কিনবো না কেন? আমি জমিদারের ছেলে রে, আমি মিষ্টি তরমুজ খেতে ভালোবাসি। তোমার এখানে সব থেকে মিষ্টি তরমুজ আমি 1 ঘন্টার মধ্যে জমিদার বাড়িতে দেখতে চাই। ওসব কেনাকিনির মধ্যে আমি নেই। হুজুর, আপনি কি কইতাছেন? তরমুজ বিক্রি করে আমার সংসার চলে। সব মিষ্টি তরমুজ যদি আমি আপনারে ফ্রিতে বাড়িতে দিয়ে দেই, তাইলে আমি কি বিক্রি করবো? আরে খামুই কি? ফ্রিতে দিচ্ছ মানে? তোমরা আমার বাবার তালুকে বাস করছো, তোমাদেরকে তিনি তার তালুকে থাকতে দিয়েছেন, সেটা ভুলে যেও না। আমরা তো এমনি এমনি থাকতেছি না হুজুর, খাজনা দিয়েই তো থাকি। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলে যাচ্ছ? এই, কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার চাবুকে হাত দিয়েছিস? অত্যাচারীর চাবুক থামানোই আমার কাজ। কি বললি? আমি অত্যাচারী? এত বড় সাহস তোর? অত্যাচারীকে অত্যাচারী বলতে এই তাহির ভয় পায় না। ঠিক আছে, আমি জমিদারের পুত্র অতুল চৌধুরী, আমিও দেখে নেব তোকে কি করে শায়েস্তা করতে হয়। কাকু, তুমি ব্যথা পাওনি তো? না গো বাবা, আমি ঠিক আছি। তুমি যদি আজ সময় মতো না আসতা, তাইলে তো আমারে মায়ের খাইতই তো খালি। মার কেন খাবে কাকু? তোমরা প্রতিবাদ করবে। আমাদের সকলেরই উচিত অন্যায়ের প্রতিবাদ করা। এভাবে মার খাওয়াটা তো ঠিক না। আমরা গরিব মানুষ বাবা, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, তাইলে আমাদের উপর বেশি অত্যাচার হইব গো বাবা। কিন্তু তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করো, তাহলে দিনকে দিন তোমাদের উপর অত্যাচারের পরিমাণ আরো বাড়বে। তোমাদের এই ভয়টাকেই ওরা অস্ত্র হিসাবে কাজে লাগাবে। তুমি ঠিকই কইছো বাবা, ওই জমিদারের পোলার অনেক অহংকার। এই জমিদারের পোলা মানুষকে মানুষ বইলা মনে করে না। আমাদের সবারই ওর অন্যায়ের প্রতিবাদ করা উচিত। হ্যাঁ চাচা, সবাই মিলে যদি অন্যায়ের প্রতিবাদীও ভাঙচুর করছে, এটা তো রীতিমতো জুলুম। হ্যাঁ চাচা, ওরা আমার বাড়িও ভাঙচুর করেছে। আমাকে বলেছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য নাকি আমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। আমরা এখন কি করবো বাবা? ব্যবসা করতে না দিলে আমরা কেমনে সংসার চালামু? আমাগর তো পথে বসতে হইব, আর তুমি বা থাকবা কই? আমার একটা ব্যবস্থা হয়ে যাবে চাচা, কিন্তু আমি অন্যায়ের প্রতিবাদ করা কখনো থামাবো না। এই জুলুমের বিচার আমি অবশ্যই দাবি করব। জমিদার বাবু, জমিদার বাবু। কে তুমি? কি চাও? আমি সামান্য চাষির ছেলে, আমি নিজেও চাষি। আমার নাম তাহির। এখানে এসেছো কেন? আপনার কাছে একটা বিচার চাইতে এসেছি জমিদার বাবু। বিচার? কিসের বিচার? আপনার ছেলে অতুল চৌধুরীর বিচার। অতুল চৌধুরীর হুকুমে বাজারে দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, আমার বাড়িও ভাঙা হচ্ছে। আমি এর বিচার চাই। অতুল তোমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে কেন? তোমরা কি করেছো? অতুল তোমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে কেন? কি করেছো তোমরা? অসন্তুষ্ট? ওনার তো অসন্তুষ্ট হওয়ার মতো কিছুই হয়নি। উনি আমাদের সাথে অন্যায় করছিলেন, অন্যায়ভাবে জিনিসপত্র কেড়ে নিচ্ছিলেন, গরিব মানুষদের পেটে লাথি মারছিলেন। সবাই যখন এর প্রতিবাদ করেছে, তখনই উনি আমাদের ওপর ক্ষেপে গেলেন। অতুল তোমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে বলেই তোমাদের শাস্তি দিচ্ছে। অতুলকে অসন্তুষ্ট করা তোমাদের মোটেও উচিত হয়নি। হাজার হোক সে জমিদার পুত্র, আর তোমরা তোমরা সাধারণ প্রজা। তার ইচ্ছে অনিচ্ছাকে দাম দিয়ে তোমাদের চলতে হবে। তুমি একদম ঠিক বলেছ গিন্নি। জমিদার পুত্র বলে কথা, তার ইচ্ছে অনিচ্ছাকে প্রাধান্য তো দিতেই হবে। হে, আপনি কি বলছেন জমিদার বাবু? আমি আপনার কাছ থেকে সুবিচারের আশায় এসেছিলাম, কিন্তু আপনিও দেখছি। তুমি কি ভেবেছ আমি আমার ছেলের পক্ষ না নিয়ে তোমার মতো সাধারণ চাষাভুষার পক্ষ নেব? কখনোই না। জমিদার বাবু, আমরা আপনার অধীনে বাস করি। আপনি যদি প্রজাদের ওপর এই অন্যায় অবিচার হতে দেন, তাহলে আমরা কোথায় যাব? কার কাছে বিচার চাইব?
এখানে বিচার চাওয়ার কি আছে? তোমরা ভুল করেছ, তার শাস্তি তোমরা পাচ্ছ। অতুলের মাথা ঠান্ডা হলে অতুল নিজেই থেমে যাবে। এর আগে আমার কিছু করার নেই। আপনি কিচ্ছু করবেন না জমিদার বাবু? না, আমার কিচ্ছু করার নেই। এখানে সময় নষ্ট না করে যাও, নিজেদের কাজে যাও। কোথা থেকে যে আসে এরা, যখন তখন চলে আসে, জমিদার বাড়ির পরিবেশটাই নষ্ট করে। ঠিক আছে, আমিও দেখছি। এই অতুল চৌধুরী, অতুল চৌধুরী, কোথায় তুমি? সাহস থাকলে বেরিয়ে এসো। কি রে, তুই তুই এখানে কি করছিস? ও, বুঝেছি, তুই তোর ভাঙা বাড়িতে থাকতে পারছিস না, তাই না? তাই এখানে আশ্রয় চাইতে এসেছিস। অহংকার ত্যাগ করো অতুল চৌধুরী, অহংকার ত্যাগ করো। এই অহংকার একদিন তোমার পতন করাবে। অহংকারের জন্যই তুমি একদিন বিপদে পড়বে, আমি বলে দিলাম। বিপদ? তুই তো কখনো অহংকার করিসনি, তাহলে তুই এখন বিপদে পড়লি কি করে? নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। এখনো সময় আছে, তুই আমার কাছে ক্ষমা চা। তুই ক্ষমা চাইলেই এসব ভাঙচুর করা বন্ধ করে দেব আমি। ক্ষমা? আমি কোনো অন্যায় করিনি যে আমি ক্ষমা চাইব। অন্যায় করেছ তুমি, তুমি ক্ষমা চাইবে। এবং যে লোকের তুমি ক্ষতি করেছ সবাইকে ক্ষতিপূরণ দেবে। ক্ষমা চাইব, ক্ষতিপূরণ দেব? জমিদার অতুল চৌধুরী তোদেরকে ভয় পায় নাকি রে? কি যোগ্যতা আছে তোর? তোমার মতো ননির পুতুল জমিদার পুত্রকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি কি বললি তুই? তুই আমাকে শায়েস্তা করবি? এত বড় সাহস তোর? তুমি এতটাই অধম যে তোমার বাবার পরিচয়ে তুমি বড়াই করে বেড়াও। তুমি এতটাই অযোগ্য যে বাবার শক্তি ছাড়া তোমার এক পা চলার ক্ষমতা নেই। কি বললি? কি বললি তুই? তুমি কখনো রোদে পুরোনি, বৃষ্টিতে ভেজনি। তুমি ওইসব সাধারণ মানুষের কষ্ট কি করে বুঝবে? আমাদের চাষাভুষো লোকদের একটা আঙুল তোমার মতো 10টা ননির পুতুলের হাত ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, বুঝলে? এসব রোদে পোড়া বৃষ্টিতে ভেজা কি এমন বড় কাজ যার জন্য এত অহংকার করছিস? তোদের মতো চাষাভুষা লোকদের অহংকার থাকবে কি নিয়ে? কি আছে তোদের? মেহনত করার মতো শক্তি আছে, সাহসী মন আছে, যা তোমার মতো জমিদার পুত্রকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। আমরা তোমার মতো অধম অযোগ্য কাপুরুষ না যে বাবার দম ছাড়া চলতে পারি না। কি বললি? কি বললি তুই? আমি কাপুরুষ? তা নয় তো কি? কোন কাজটা তুমি করতে পারো শুনি? শুধু গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করা ছাড়া? কি কাজের কথা বলতে চাস তুই? আমি সেই কাজ করে দেখিয়ে দেব। ঠিক আছে, তোমাদের শৌখিন জমিদারের একটা কাজ তো মাছ ধরা, তাই না? ঠিক আছে, তুমি মাছ ধরেই দেখাও। আমিও মাছ ধরবো, তুমিও মাছ ধরবে। দেখবো কার বড়শিতে কটা মাছ ওঠে। ও, আর এমন কি ব্যাপার? আচ্ছা, ব্যাপার মনে হচ্ছে না, তাই না? এখন মনে হবে। সামনে যে দিনটাতে অনেক বৃষ্টি হবে সেই দিনই আমার সাথে মাছ ধরতে খালে যেতে হবে। বৃষ্টির দিনে খালে মাছ ধরতে যেতে হবে? কি হে ননির পুতুল জমিদার পুত্র, বৃষ্টির দিনে খালের কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? জমিদার অতুল চৌধুরী কখনো ভয় পায় না। আচ্ছা, সে দেখা যাবে। হ্যাঁ, তুই দেখে নিস। জমিদার অতুল চৌধুরী বৃষ্টির দিনে তোর সাথে খালে মাছ ধরতে যাবে এবং তার বড়শিতে সবচাইতে বেশি মাছ উঠবে, বলে দিলাম। এই প্যাচ প্যাচে বৃষ্টিতে তোরা ভিজে কাজ করিস আর এটা ওটা নিয়ে বড়াই করিস। এটা নিয়ে বড়াই করার কি আছে শুনি? বৃষ্টিতে কে না ভিজতে পারে? তুমি প্রতিদিন বৃষ্টিতে ভিজে কাজ করেই দেখো না, তাহলে বুঝতে পারবে বৃষ্টিতে ভেজার কষ্ট কতখানি। আমরা প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে কাজ করি। তোমার মতো বৃষ্টি হলে ঘরের মধ্যে বসে থাকি না। এত বড়াই করিস না, বুঝলি? আজ আমিও বৃষ্টিতে ভিজে মাছ ধরে দেখিয়ে দেব বৃষ্টিতে ভিজে কাজ যে কেউ করতে পারে। এটা বড় কোনো ব্যাপার না। দেখা যাক কে আজ বিজয়ের হাসি হাসে। হ্যাঁ, চলো, কে বিজয়ী হবে সেটা দেখা যাক। কি হে জমিদার পুত্র, ভয় পাচ্ছ নাকি? ভয়? কিসের ভয়? তুই আমার কথা না ভেবে নিজের চরকায় তেল দে। একটু পর আমার বড়শিতে সমানে মাছ উঠবে আর তুই সেগুলো চেয়ে চেয়ে দেখবি।
এই এই টান পড়েছে, দেখ দেখ টান পড়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক বড় মাছ। হাহা তাহির, তুই হেরে যাবি। আচ্ছা, সেটা সময় হলেই দেখা যাবে। বাঁচাও বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে। অতুল অতুল, আমার হাতটা ধরো, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। কি হয়ে গেল? আমার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল। অতুল যতই খারাপ হোক, এভাবে ওর মৃত্যু হতে পারে না। আমি আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে গেলে আমি সাহায্য পাবো? অতুলকে কি করে বাঁচাবো আমি? হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। তান্ত্রিক বাবা, আপনি? বাবা, আমাদের হাতে খুব সময় বেশি নেই। অতুলকে বাঁচাতে পারবে না। অতুলকে রাক্ষসে কাললতা টেনে নিয়ে গেছে। তাকে তার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মানে কি বলছেন তান্ত্রিক বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, অতুলের দাদা জমিদার অশোক চৌধুরী তার প্রজাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ধন দৌলত এখানেই পুঁতে রেখেছিল। প্রজারা জমিদারের কোষাগার লুট করতে পারে, কিন্তু এইখানে কেউ আসবে না। উনি এই পরিকল্পনাই করেছেন। প্রজাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ধন দৌলত এখানে আছে? হ্যাঁ, আমার গুরুদেব তান্ত্রিক কালদেবকে দিয়ে সেই ধন রত্ন রক্ষণাবেক্ষণের জন্য একটা গাছকে মন্ত্রসিদ্ধ করে রাক্ষসে গাছে পরিণত করেছিল সেই অশোক চৌধুরী। সেই গাছের নামই কাললতা। সে গাছ রাক্ষসে প্রাণীভোজ, মাংসাশী। সে রাক্ষসে লতায় অতুলকে টেনে নিয়ে গেছে। কিন্তু কেন? অতুলকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে কেন? জমিদার অশোক চৌধুরী কালদেবকে এই তন্ত্রমন্ত্রের মূল্য পরিশোধ করেন। কালদেব তাই অভিশাপ দিয়েছিল যে জমিদারের আগামী কোনো বংশধরকে এই কাললতা মেরে ফেলবে। কি সাংঘাতিক! তাহলে অতুলকে বাঁচানোর কি উপায়? কোনো উপায় কি নেই? উপায় তো অবশ্যই আছে। কোন প্রজা যদি তার রক্ত এই গাছটার ওপর ছিটিয়ে দেয়, তাহলে এই কাললতা সেই বংশধরকে ছেড়ে দেবে। রক্ত? হ্যাঁ, আমার গুরুদেব তান্ত্রিক কালদেব ভেবেছিলেন জমিদাররা প্রজাদের ওপর এত অত্যাচার করেছিলেন যে কোনো প্রজায় স্বেচ্ছায় রক্ত দিতে রাজি হবে না। আমার গুরুদেব আমাকে সবকিছু বলে গিয়েছেন। কিন্তু যত অত্যাচারী হোক না কেন, একটা মানুষকে এভাবে চোখের সামনে মরে যেতে দেওয়া যায় না। আমি দেব রক্ত। আমি আমার রক্ত দিয়ে অতুলকে বাঁচাবো। তুমি রক্ত দেবে? হ্যাঁ, আমি দেব রক্ত। তাহলে প্রস্তুত হও। কাললতা, আমি অতুলকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় আমার রক্ত দিচ্ছি। তুমি অতুলকে ছেড়ে দাও। না তাহির, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের রক্ত দিও না। আমি তন্ত্রের বলে সব দেখেছি। আমাকে আমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এছাড়া যে আমার কোনো উপায় নেই। না, আমি থাকতে তোমাকে এভাবে মরতে দেব না। কোনোভাবেই মরতে দেব না তোমাকে। এই বাক্সেই মনে হয় প্রজাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ধন দৌলত রাখা আছে। আমারও তো তাই মনে হয়। চলো বাক্সটা খুলে দেখি। আমি সারা জীবন কখনো এত ভালো কাজ করিনি। আজ একটা ভালো কাজ করতে চাই। আমি অনেক প্রজার অনেক ক্ষতি করেছি, তোমারও অনেক ক্ষতি করেছি। আমাকে মাফ করে দাও তাই। আর এই ধন দৌলত প্রজাদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে মিলিয়ে দিতে আমাকে সাহায্য করো। অতুল, সত্যি তুমি এই ধন দৌলত প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে চাও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি চাই। আমি আর কখনো নিরীহ প্রজার উপর জুলুম করব না, কারো কোনো ক্ষতি করব না। বাহ, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, আমি তাতেই খুশি। আমার কাছে তোমার আর ক্ষমা চাইতে হবে না। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। তান্ত্রিক বাবা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে নতুন জীবন পেতে সাহায্য করেছেন। আরে না না, কি বলছো তুমি? তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। এখনকার প্রজাদের কোনো চিন্তা নেই। এখানে এখন থেকে শান্তির বাতাস বইবে। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলুন। চলো তাহির, সবার মধ্যে ধন দৌলত গুলো বিলিয়ে দিতে হবে যে।
হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাবারে, আজ সে কদিন ধরে ঠিক মতো রোদই উঠলো না। চারদিকে যে কি পরিমাণ কুয়াশা পড়েছে, তাতে তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। এই ঠান্ডার মধ্যে কি করে বাসি কাজগুলো করব? মা, ও মা, তুমি একা একা কার সাথে কথা বলছো? আশেপাশে তো কাউকে দেখছি না। যে ঠান্ডা পড়েছে আর তার সাথে কুয়াশা, তাতে আশপাশে একটা কাকপক্ষীও নেই। আর তুই মানুষ কোথায় পাবি? হ্যাঁ, আমিও তো তাই বলছি। তুমি তো একা আছো, তা একা একা কার সাথে কথা বলছো? কারোর সাথে না রে, নিজের সাথেই কথা বলছিলাম। নিজের সাথে আবার কেউ কথা বলে নাকি? পাজি ছেলে কোথাকার, এই হিম ঠান্ডার মধ্যে সাত সকালে ঘুম থেকে উঠে আমার সাথে ফাজলামো শুরু করেছিস? যা ঘুমোতে যা। এত ঠান্ডার মধ্যে সাত সকালে ঘুম থেকে উঠেছিস কেন রে? না মা, আর ঘুমাতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটু রোদে বসে গা গরম করি। যদি কাজ থাকতো তাহলে তো ঠিকই ঘুমোতে ইচ্ছে হতো। এখন তো কাজ নেই, এই জন্যে তোর ঘুম আসছে না। আমার কাজগুলো যদি কেউ করে দিত, তাহলে এই ঠান্ডার মধ্যে আমি লেপ গায়ে দিয়ে ঘুমাতাম। শোনো মা, আমার দিকে তাকিয়ে লাভ নেই। আমি এখন তোমার কোনো কাজ করে দিতে পারবো না। আমি ঘুমাতে যাচ্ছি। দেখেছো কি বদ ছেলে, যেই কাজের কথা শুনেছে অমনি তার ঘুম পাচ্ছে। যা গিয়ে ঘুমা এখন, না হলে আজ সংসারের সব কাজ তোকে দিয়েই করাবো। না বাবা না, এই শীতে কাজ না করে যাই লেপের নিচে আরাম করে ঘুমাই। তুমি তোমার সংসার সামলাও, আমি গেলাম। এরপর রাজু ঘুমাতে চলে গেল, আর রেনু তার সংসারের কাজগুলো গোছাতে লাগলো। ঠান্ডায় কাজ করতে গিয়ে রেনুর গা হিম হয়ে আসছিল। আহ, কি যে ঠান্ডা! একটু গাটা না সেকলে তো আর হচ্ছে না। যাই, একটু আগুন বানিয়ে গাটা সেকে নি। রেনু কিছু লতা পাতা দিয়ে আগুন ধরিয়ে রাজুকে ডাকলো। আহ মা, ঠান্ডা তো মনে হচ্ছে কমছেই না, আরো বেড়েই চলেছে। হ্যাঁ রে, আজ কটা দিন ধরে তো সূর্য ওঠেনি, চারদিক ঠান্ডা হয়ে গেছে। এই জন্যই তো এত ঠান্ডা পড়েছে। মা, আগুন সেকতে ভালোই লাগছে। আহ, গাটা ভালোই গরম হয়ে উঠেছে। হ্যাঁ রে, এই জন্যই তো আগুন বানালাম। কাজ করে মনে হচ্ছিল গাটা একদম জমে গেছে। এখন বেশ ভালোই লাগছে। মা, এবার একটু বাইরে যাই। আজ কটা দিন ধরে বন্ধুদের সাথে একটু খেলাও করতে পারিনি। আজ একটু খেলা করতে যাই। এই ঠান্ডার মধ্যে তোর খেলা করার কথা আসছে কোথা থেকে মনে? এই ঠান্ডার মধ্যে কে আসবে খেলা করতে শুনি? যাই না একটু, কেউ না আসলে এক্ষুনি চলে আসবো। না, এখন যেতে হবে না। এই ঠান্ডার মধ্যে খেলা করলে ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে পড়বি। তখন তোর ওষুধ কেনার টাকা পাবো কোথায়? না মা, কিচ্ছুটি হবে না। অল্প একটু খেলেই চলে আসবো। অল্প একটু খেলেই চলে আসবো মা, কিচ্ছু হবে না। শোন রাজু, আমাদের দুজনের সংসার চালাতেই আমি হিমশিম খেয়েছি। তার উপর তুই যদি রোগ বাঁধিয়ে বসিস, তাহলে আমি কি করব বলতো? বললাম তো কিচ্ছুটি হবে না। আমি গেলাম মা, আমি গেলাম। রাজু যাস নে, শোন, আমার কথাটা শুনে যা। না, ছেলেটাকে নিয়ে আমার হয়েছে যত যারা, আমার কথা একটুও শুনে না। আজ যদি ওর বাবা বেঁচে থাকতো, তাহলে ওকে নিয়ে আমার এত চিন্তা করতে হতো না। আগুন নিভু নিভু হয়ে গেলে রেনু আবার সংসারের কাজ করতে লাগলো। না, কাউকে তো দেখছি না। মা তো ঠিকই বলেছিল, ঠান্ডায় কেউ খেলতে আসবে না। না, কি যে করি। যাই তো, বটতলায় গিয়ে দেখি কেউ খেলতে এসেছে কিনা। রাজু তাদের খেলার জায়গায় বটতলায় এসে বসে থাকলো আর অপেক্ষা করতে লাগলো তার জন্য কোনো বন্ধু খেলতে আসে কিনা। রাজু অনেক সময় ধরে বসে থাকলো, কিন্তু কেউ খেলতে এলো না। রাজু মন খারাপ করে চলে যেতে লাগলো। পেছন থেকে তার বন্ধু দীপু রাজুকে ডাকলো। রাজু, রাজু, কই যাচ্ছিস রে? ওই রাজু, এই দিকে আয়। বাড়ির দিকে চলে যাচ্ছি, কিন্তু তোর গায়ে কাদা মাখা কেন? তুই তো আজ কটা দিন ধইরা খেলতে আসস না, তাই তো জানোস না। আমি বিলে চিংড়ি মাছ ধরতে গেছিলাম রে, চিংড়ি মাছ। এই ঠান্ডার মধ্যে চিংড়ি মাছ ধরতে বিলে গিয়েছিলি? তোর শীত লাগছে না? আরে না না রে, ওই দেখ
কতগুলা বড় বড় চিংড়ি মাছ পাইছি। এই চিংড়ি পাবার আনন্দে শীত যে কোন দিক দিয়ে পালায় সেটা তুই বুঝতেই পারবি না। বাহ, কি বড় বড় চিংড়ি মাছ! তা তুই এই মাছগুলো কোথায় পেলি? বিলের সব পানি শুকাইয়া গেছে রে, তাতে সবাই মাছ ধরতাছে, তাই আমিও গেছিলাম। ওমা, তাই বুঝি? তা আরো মাছ আছে নাকি? হরে, মাঠে এবার প্রচুর মাছ হইছে। সবাই প্রতিদিনে এত মাছ ধরতেছে, কিন্তু মাছ শেষই হয় না। ওমা, তাই নাকি? আমিও কতদিন চিংড়ি মাছ খাইনি রে। চিংড়ি খেতে আমার খুব ইচ্ছে। থাক মা থাক, প্রণাম করতে হবে না। আশীর্বাদ করি শত পুত্রে জননী হও। এমন আশীর্বাদ করো না মা। কথায় আছে, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমার এই দুইটিতে হবে না খোকা। সারা বাড়ি মানুষের অভাবে খাঁ খাঁ করছে। তোদের ছেলে পুলেতে যেদিন বাড়িতে চাঁদের হাট বসবে, সেদিন আমি শান্তি পাবো। সে পরে দেখা যাবে। তা আমাদের এই শীতে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ঘরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, বরণ করা শেষ। এসো মা এসো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না। এই কে আছিস? ছেলে আর বউকে ঘরে নিয়ে যা। কারো আসতে হবে না মা, আমি যেতে পারবো। হ্যাঁ মা, তুমি অন্য আয়োজনগুলো দেখো। শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে, ওদের খাবার ব্যবস্থা করো। খাবার দাবার সব আছে, আমি বলছি গরম করে দিতে। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে মেহমানরা বসে আছে, ওদের বিদায় দিতে হবে যে। ওগো, ও দিকটা তুমি দেখো, আমি ওদের ঘরে রেখে আসছি। সে তো কখন থেকে যাচ্ছ, সেই থেকে তো দেখছি তোমরা দাঁড়িয়ে আছো। বৌমা, দেখলে তোমার শাশুড়ির কাণ্ড? দেখলে? গল্প পেলে মহিলার আর কিছু মনে থাকে না, যত সব। সে নিয়ে আপনি ভাববেন না বাবা, আমি যখন এসেছি মায়ের আর কিচ্ছু করতে হবে না। সব কাজ আমি একা হাতে করতে পারবো। এই না হলো আমার পুত্রবধূ, দেখেছো গিন্নি? বাড়িতে পা দিতে না দিতেই সবার দায়িত্ব নিয়ে নিল। আমি তো এমনটাই চাই। এই সংসারের ঘানি টানতে টানতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। বৌমা এসেছে, এবার সব দায়িত্ব তার হাতে দিয়ে আমি নিশ্চিন্তে থাকব। কিন্তু ভয় আমার একটাই। কিসের ভয় মা? ঘোষ বাড়ির বড় বউ রাসমণি, সেও এভাবে এক শীতের রাতে এসেছিল গায়ে, কিন্তু তারপর থেকে গায়ের মানুষের জীবন সে অতিষ্ঠ করে তুলেছে। সে ভয় করো না মা, ননিবালা পুরোপুরি তার উল্টো হবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। হ্যাঁ, এখন ঘরে যা, আমি খাবারের আয়োজন করছি গিয়ে। শুনলাম ওপাড়ার রায়বাড়িতে নাকি নতুন বউ এসেছে, তা দেখেছিস তোরা কেউ? হ্যাঁ গো, কাল দেখে এলাম। সাক্ষাৎ অপ্সরী, দেখতে যেমন সুন্দর চুলও তেমন লম্বা। আমার থেকেও সুন্দরী? তা হবে না, মেয়ে যে শহরের গো, কত কি মেখেছে গায়ে, কিন্তু হলেও কি আসে যায়? তোমার যে বুদ্ধি তা কারো হবে নাকি? একাই পুরো গাঁয়ের মানুষকে নাচাচ্ছ। তা ঠিক বলেছিস। এই ঘোষ বাড়ির বউ ছাড়া গ্রামের মানুষ কিচ্ছুটি বোঝে না। যা কিছু হোক সবাই আমার কাছেই আসে। আসবে নাই বা কেন? তোমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তোমরাই তো আছো, আর দাদাবাবু কাজে কর্মে ব্যস্ত থাকেন, তাই সবাই তোমার কাছেই আসে। সে যাই বলিস, আমায় ছাড়া কিন্তু কারুর চলতে পারে না। আমার কথার অবাধ্য হবে গায়ে সেরকম কেউ নেই। তা ঠিক বলেছ, আমাদের যা চাওয়া পাওয়া তা তো তোমার কাছেই। তা যাবে নাকি একবার নতুন বউকে দেখে আসি, চলো। আমি যাব বউ দেখতে? তা কখনো হয় নাকি? বরং রায়বাড়ির বউ এসে আমার সাথে দেখা করে যাবে। তা ঠিক বলেছ, তুমি হলে এই গায়ের পুরাতন বউ, তুমি ওর কাছে কেন যাবে? সে নতুন এসেছে, তাই তারই তোমার সাথে দেখা করতে হবে।
বেশ, তবে যা না, গিয়ে বলে আয় রায়বাড়িতে। সে কি কথা, আমি কেন যাব? তুমি যাও দরকার হলে। তুই যা জয়া, তুই ছোট মানুষ, এখনই গিয়ে বলে আয়। ওই রায়গিন্নির যা দেমাক, হিংসায় মাটিতে পা পড়ে না। আমি ও বাড়িতে যেতে পারবো না বাপু। আমার কথার অবাধ্য হলি? বেশ, তবে তোকে বলেছিলাম কষের চাল দিব, তাও কিন্তু পাবি নে। আর এখন থেকে আমার বাড়িতে এসো গল্পগুজব করতে পারবি নে। সে কি বিপদে পড়লাম আমি! বুদ্ধি দিয়ে দেখছি মহা ভুল করে ফেলেছি। নিজের তৈরি ফাঁদে এখন নিজেই পড়েছিস। এখন যা, গিয়ে বলেই আয়। কিন্তু রায়গিন্নি যদি কিছু বলে বসে, কি করব তখন? কিচ্ছু বলার সাহস পাবে না। আর বললে তোকে কিচ্ছু বলতে হবে না। কি বলেছে তা আমার কাছে এসে বলবি কেবল। আমি আরেকবার রায়গিন্নিকে পেলে মুখে ঝামা ঘষে দেব। ঠিক আছে, গেলাম তবে। তাই যা। আর মালা, আমার চুলে বাকি তেলটা দিয়ে দে তো দেখি, আজকাল খুব চুল পড়ছে। বৌমা, ও বৌমা, বলি কোথায় তুমি? দেখে যাও কে এসেছে। আমি রান্নাঘরে মা। কে এলো এই সকালবেলায়? গয়া পিসি এসেছে তোমায় দেখতে। গয়া পিসি কে মা? এই গাঁয়েরই এক বৃদ্ধ মহিলা। আমরা সবাই তাকে গয়া পিসি বলেই ডাকি। ও আচ্ছা, ওনাকে একটু বসতে বলুন, আমি এক্ষুনি আসছি। গিন্নিমা, ও গিন্নিমা, ঘরে আছো? কে রে, কে এলি এই অবেলায়? আমি এদিকে। আমি গো আমি, ঘোষবাড়ির বউ আমায় পাঠালে। রাসমণি? কেন রে? কেন আবার? তোমার পুত্রবধূকে দেখতে। ও এসেছে বুঝি? পাগল! ও এখানে আসবে? বললে তোমার বউকে নিয়ে যেতে। ও বৌদি, এখানে এসো তো আমার সাথে। কে ডেকে পাঠালো মা? রাসমণি, ওই পাড়ার বউ। বলেছিলাম না কাল রাতে? ও তোমায় দেখতে চেয়েছে। তাহলে এসে দেখে যাক, এজন্য আমি যাব কেন? তুমি জানো না বৌমা, ওই বউটি ভারী বজ্জাত। এখন না গেলে কি না কি রটাবে কে জানে। দেখুন মা, স্বামী সংসার করছি বলে কারো কথা শুনে থাকতে পারবো না। আমার অনেক কাজ আছে। যদি কেউ এসে আমায় দেখতে চায় তবে আসুক এখানে, আমি কোথাও যাব না। বেশ, আমি তবে সংবাদটা বড় বউকে দিয়ে আসি। দাঁড়া মা, দাঁড়া একটি বার। শোনো বৌমা, তুমি জেদ করো না। ওই রাসমণি ভালো নয়। একবার যদি রেগে যায় তবে অনাসৃষ্টি কাণ্ড বাঁধিয়ে বসবে। রাগতে আমিও জানি মা। ওকে বলে দিন আমায় রাগালে আর এই গায়ে সে থাকতে পারবে না। বেশ, তবে তাই বলছি গিয়ে। ওগো, শুনছো? নতুন বউ নাকি এখানে আসতে পারবে না। আসতে পারবে না? সে কি কথা? কে বললে এই কথা? রায়গিন্নি বুঝি? না না, গিন্নিমা তো বলেছিলই আসার জন্য, কিন্তু ওই বউটাই না করে দিলে। ওর এত দেমাক, আমার কথা অমান্য করে? তোমাকে চেনেনি গো, চেনেনি এখনো তোমাকে। তাহলে তো একটু চিনিয়ে দিতে হয়। হ্যাঁ রে জয়া, আজ রায়বাড়িতে বউ ভাত না? হ্যাঁ গো, যাবে নাকি খেতে? না, আজ আমি তো যাবই না, অন্যদেরও যেতে দিব না। অন্যরা তোমার কথা শুনবে কেন? সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, কম বেশি কিছু উপহার দিয়ে মজার মজার খাবার খেতে যাবে। কিন্তু আমি আজ সবাইকে বিনা উপহারে নিমন্ত্রণ খাওয়াবো। বিনা উপহারে খাওয়াবে? তাহলে তো মানুষ খাইয়ে কুল পাবে না। এমনি খাওয়াচ্ছ শুনলে সবাই হুমড়ি খেয়ে পড়বে। আমি তো তাই চাই। আমার চাল ডালের অভাব আছে নাকি? সবাই আজ নেমন্তন্ন খেতে আমার বাড়িতে আসবে, আর রায়বাড়ি মানুষের অভাবে খাঁ খাঁ করবে। খুব ভালো বুদ্ধি বৌদি, একেবারে উপযুক্ত শিক্ষে হবে ওদের। তাহলে এখনই কাজ শুরু করে দিতে হয়। হ্যাঁ রে মালা, গিয়ে কয়েকজন বাবুর্চি এনে রান্না বান্না শুরু কর। আর জয়া, যা সবাইকে সংবাদটা দিয়ে আয়।
বলবি আজ আমার বাড়িতে বনভোজন হবে, সবাই যেন বিকেলের দিকে চলে আসে। ঠিক আছে, যাচ্ছি এক্ষুনি। কি গো, তুমি এখনো পায়চারি করছো কেন? কিছুক্ষণ পর যে গাঁয়ের মানুষেরা আসবে, তাদের খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে তো। কেউ আসবে না কিন্নি, নিমন্ত্রণ খেতে কেউ আসবে না। সে কি কথা, কেন আসবে না? ঘোষ বাড়ির বড় বউ আজকে বনভোজন করছে, সবাই সেখানে দল বেঁধে খেতে যাচ্ছে, এদিকে কেউ আসছে না গো। ও, বুঝেছি, তাহলে রাসমণি এইভাবেই প্রতিশোধ নিল। কি বুঝছো গিন্নি, কিছু কি হয়েছিল তোমাদের মধ্যে? আজ সকালে রাসমণি সংবাদ পাঠিয়েছে বৌমাকে ওদের বাড়িতে যেতে। বৌমা যায়নি বলে সে কাণ্ড ঘটিয়েছে। দেখো তো কাণ্ড, গেলে একটু কি হতো তোমার বউয়ের? আমিও বলেছিলাম, কিন্তু বউ বললে যে দেখা করার সে নিজে এসে দেখা করবে, আমি যেতে পারবো না। তোমার এই বদমেজাজি বউ আসতে না আসতেই অঘটন শুরু করে দিল। এখন আমি কি করে সামাল দেব বলো তো? এটা এত এত খাবার রান্না হয়েছে, সব যে নষ্ট হবে। এ নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা, সমস্যা যেমন আছে এর সমাধানও আছে। কি সমাধান বৌমা? আপনি বিয়ের নিমন্ত্রণে দেখে দেখে গায়ের বড় লোকদের দাওয়াত দিয়েছিলেন, তারাই আজ আপনার নিমন্ত্রণ উপেক্ষা করে ও বাড়িতে চলে গেছে। তাহলে তুমি কাদের নিমন্ত্রণ দিতে বলছো? এই গায়ের মধ্যে অনেক দরিদ্র পরিবার আছে বাবা, তাদের কোনো আচার অনুষ্ঠানে ডাকা হয় না, আপনি তাদের নিমন্ত্রণ দিন। তুমি ওই দুলে বাগদি আর জেলেদের কথা বলছো বৌমা? তোমার নজর এত নিচু, ভাবলে কি করে ওদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ দেব? দুলে বাগদি বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না বাবা, ওরাও আমাদের মতো মানুষ। তাছাড়া আপনি আজ বিপদে পড়েছেন, একমাত্র ওরাই আপনাকে বিপদের দিনে সাহায্য করতে পারবে। হ্যাঁ গো, তুমি ওদের গিয়ে বলে এসো, না হলে এত এত খাবার যে নষ্ট হবে। আর ছেলের বিয়েতে কেউ আসেনি এই বলেও খবর ছড়াবে। দোলে বাগদি যাই হোক, ওরা এসেছে তো। বেশ, আমি যাচ্ছি তাহলে। তোমরা এইদিকের আয়োজনটা দেখো, ছেলের বিয়ে উপলক্ষে আজকে না হয় কাঙ্গালি ভোজি করলাম। কি হে কুবের, কেমন আছো? রায়মশাই, আপনি? তা মাছ টাছ লাগবে নাকি? আমাকে খবর দিলি তো হতো, লোক পাঠিয়ে দিয়ে আসতুম। মাছ লাগবে না আজকে, আমি এসেছি অন্য কাজে। কি কাজ বলুন? আজকে আমার ছেলের বিয়ের বউ ভাত, গায়ের সবাইকে নিমন্ত্রণ করেছি, তাই ভাবলাম তোমরা বাকি থাকবে কেন, তোমাদেরও নিমন্ত্রণ দিতে এলাম। এ কি বলছেন রায়বাবু, আপনার বাড়িতে আমাদের যেতে বলছেন? হ্যাঁ, বিকেলে সবাই মিলে চলে আসবে। আর হ্যাঁ, কোনো উপহার আনতে হবে না, সবাই পেট পুড়ে খেয়ে মন ভরে আশীর্বাদ করে আসবে। এই মৌসুমে নিমন্ত্রণ দিয়ে আপনি যে কি উপকার করলেন রায়মশাই, তার বলবার মতো না। সারা পাড়ায় আজকে রান্না হয়নি, পাওনাদারদের টাকা দিতে না পারায় জাল নিয়ে গেছে। হাতে যে কটা মাছ ধরা যাচ্ছে, এটা দুটো করে মানুষ তাই পুড়িয়ে খাচ্ছে। পাওনাদারটা কে? মুখুজ্জ মশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলে তাই না? আগে হ্যাঁ, আষাঢ় মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি পৌষ মাসে ফেরত চাচ্ছেন। এমন সময় কি করে দেবো বলুন তো? ঠিক আছে, আমি মুখুজ্জেকে বলে দেব। তোমরা নিশ্চিন্তে থেকো, আমি যাই। হ্যাঁ, আবার তুলে পাড়াতেও যেতে হবে একটু। ঠিক আছে বাবু, সাবধানে যাবেন, আমরা সময় মতো চলে যাব। এই শুনে যাও, সবাই শুনে যাও, আজকে রায়বাড়িতে নিমন্ত্রণ আছে গো। এই নিমন্ত্রণ আছে, সবাই স্নান করে তৈরি হয়ে নাও, আজকে সবাই পেট পুড়ে খেতে পারবো। তা কেমন লাগছে খাবার? খেতে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না রায়মশাই, সব খাবার সুস্বাদু হয়েছে, এমন খাদ্য বহুকাল খাইনি। বেশ বেশ, পেট পুড়ে খাও। শেষে পায়েস আছে, মনে করে নিও কিন্তু। আর খেতে লজ্জা বোধ করবে না, কোনো কিছু লাগলে চেয়ে নেবে, কেমন? গিন্নিমা সব অঢেল দিচ্ছেন বাবু, খেয়ে শেষ করতে পারছি না। কি যে বলো,
পোলাও তো শেষ হয়ে গেছে। এই কে আছিস, সেদিকে পোলাও মাংস দিয়ে যা। না না কর্তা, আর লাগবে না। কাকে দেবো বাবা? ওর পাতে দাও, আর দেখো কারোর খাওয়া যেন কমতি না হয়। সে আমি দেখছি বাবা, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। বেশ, আমি তাহলে বাইরের দিকটা দেখছি। ওখানে কেউ নেই, এত এত মানুষ আসছে, ওদের তো বসাতে হবে। কালকের খাবার কেমন হয়েছে মালা? খাবার ভালো হয়েছে বৌদি। তার চেয়ে বড় কথা, কাল যে খেল দেখিয়েছিল, রায়মশাই একেবারে চিৎপটাং হয়ে গেছে। এ তো সবে শুরু। আমার সাথে যারা তেড়ামি করবে তাদের এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা করব। রায়বাবুর কিছুই হয়নি, বরং কালকে ভালোভাবেই ছেলের বৌভাত সম্পন্ন করেছে। কি বলিস? কে গিয়েছিল ওদের বৌভাতে? গায়ের সবাই তো আমার বাড়িতেই এসেছিল। তুমি যাদের নিমন্ত্রণ দাওনি, তারাই গেছে ওদের বাড়িতে। গায়ের সবাইকে তো আমি বলেছি আসতে। এরা বাদে কে গেল ওদের বিয়েতে? বামুন কায়েত ছাড়াও গায়ের দুলে বাগদি, জেলে, কামার, কুমার বাস করে, ওরাই গেছে। ও আচ্ছা, তাহলে দুলে বাগদিদের নিয়েই রায় পরিবার আচার অনুষ্ঠান করেছে। দেখলে বৌদি, দেখলে ওই জেলেদের সাহস দেখলে? ওরা কেমন করে রায়দের সাথে মিশে গেছে। ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। শুধু শুধু ওরা কেন রায় বাড়িতে যাবে? সে উপায় করছি। জয়া, তুই আজই এ পাড়ার সব বৌঝিদের ডেকে নিয়ে আসবি। ওদের দিয়ে কি করবে? উচিত শিক্ষা তো আর ওদের দিবে না। আহ, এত কথা বলিস না তো। যা বলছি তাই কর গিয়ে। সবাইকে বলে দিবি তাদের স্বামীদের জেলে পাড়া থেকে মাছ না কিনতে। জেলে পাড়া থেকে মাছ না কিনলে খাবে কি? মাছ মাংস ছাড়া কি রান্না চলে? খেলে হাট থেকে কিনে খাবে, সেখানে ভিনদেশি জেলেরাও মাছ নিয়ে আসে। তা না হয় বুঝলাম, কিন্তু গায়ের মানুষ তোমার কথা শুনবে কেন? শুনবে, কারণ বিপদে আপদে আমাকেই ওরা কাছে পায়। আমার জমি চাষ করে সবাই খাচ্ছে। আমি যদি ওদের সাহায্য করা বন্ধ করে দেই, তাহলে যাবে কোথায়? হ্যাঁ, ওই রায় বাড়িতে? মরণ, ওখানে গেলে কি আমাদের কিছু কাজ হবে? তুমি তো টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করছো। বেশ, তবে যা, এখনই সংবাদটা সবাইকে বলে দিয়ে আয়। বাবু, ঘরে আছেন বাবু? কি হ্যাঁ, কুবের নাকি? তা এত রাতে কি মনে করে? কোনো বিপদ আপদ হলো না তো? দেখুন তো মশাই, কি এক বিপদে পড়লাম। প্রতিদিন গাঁয়ের সব বাবু সাহেবেরা আমাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়। আজ ওরা না করে বসলো, আর নাকি আমাদের মাছ লাগবে না। কেন কেন? তোমরা খাল বিল থেকে মাছ ধরে আনো, এমন সুস্বাদু মাছ ওরা খাবে না কেন? কি জানি বাবু, বলে হাটে নাকি কম দামে মাছ পাওয়া যাচ্ছে, ওরা সেখান থেকেই নেবে। কিন্তু হাটের মাছ তো তেমন ভালো না, সব পচা মাছ পাওয়া যায় ওখানে। হাট থেকে মাছ কিনবার বুদ্ধি ওরা পেলো কোথায়? কে আবার? ওপাড়ার ঘোষবাড়ির বউ রাসমণি। সেই তো সবাইকে কুবুদ্ধি দিয়ে হাটে পাঠিয়েছে। হায় 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 হায়, এখন আমার কি হবে? ওই মেয়ে ছেলে যার উপর চড়ে তারা রক্ষে থাকে না। কে বাঁচাবে ওর হাত থেকে আমাদের? এ নিয়ে তুমি চিন্তা করো না জেলে ভাই, ওর হাত থেকে বাঁচবার উপায় আমি বাতলে রেখেছি। উপায় বলুন বৌঠান, উপায় বলুন। এখন থেকে তোমরা শহরে মাছ নিয়ে যাবে। সেখানে গেলে অনেক দামে তোমাদের মাছ বিক্রি করতে পারবে। কিন্তু শহর তো এখান থেকে অনেক দূর, এত দূরে যাব কি করে? কেন, রেলগাড়িতে। পাশের গ্রামেই তো রেল স্টেশন। সেখানে মাছগুলো নিয়ে ট্রেনে উঠে যাবে। তারপর শহর থেকে আবার ফিরতি ট্রেনে বাড়ি চলে আসবে। তা মন্দ বলনি বৌঠান, শহরে গেলে নতুন খদ্দের পাবো, কটা টাকা বেশিও বাঁচাতে পারবো। বেশ, তাহলে আর দেরি করো না, আজই শহরে চলে যাও। আর এদিকে আমি দেখছি ভিন গাঁয়ের লোকেরা কি করে এই গায়ে মাছ বিক্রি করে। হ্যাঁ বাবু, আজ আমি বন্দোবস্ত করে সব মাছ শহরে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কঘর ছাড়া মাছ আমি আর গায়ে কারোর কাছে বিক্রি করব না। তাই যাও, যেভাবে বুদ্ধি দিয়েছি সেই মতো কাজ করো। না গো, পেলাম না।
সারা গা খুঁজেও একজনের কাছে মাছ পেলাম না। সে কি, মাছের আবার কি হলো? তোদেরকে না হাট থেকে মাছ আনতে বললাম? সেখানেই তো গিয়েছিলাম, কিন্তু হাটে জেলেরা মাছ নিয়ে আসেনি। ওরা নাকি আর আসবে না। কেন কেন আসবে না? পারে, তুমি জানো না, ওই রায়বাড়ির বউটি ভিন গাঁয়ের জেলেদের আসতে বারণ করেছে। বললেই হলো? ওরা ওর কথা শুনবে কেন? হাটটা কি ওর বাপের? বাপের না হলেও শ্বশুরের। হাটে যেখানে জেলেরা মাছ নিয়ে বসতো সেই জায়গাটা রায়দের। ওরা সেখানে আসতে বারণ করাই তো এই গন্ডগোল বাঁধলো। এখানে না বসলে অন্য জায়গায় বসবে। হাট জায়গা কি কম আছে নাকি? সেও সম্ভব নয়। অন্য জায়গায় অন্য দোকানিরা তাদের জিনিসপত্র নিয়ে বসে, কেউ তাদের জায়গা ছাড়তে চায় না। বেশ, হাট বন্ধ করে আমাদের শায়েস্তা করা হচ্ছে, তাই না? তবে আমিও কম জানি না। হাটে যাওয়ার রাস্তা তো আমার বাড়ির সামনে দিয়ে। আমিও তবে সে রাস্তা বন্ধ করে দিব। তাই করো, তাই করো। তাহলে ওই রায়দের হাটে যাওয়া বন্ধ হবে। না খেয়ে ও পাড়ার সব কটার উচিত শিক্ষা হবে। তাই হবে। কালই আমি এর বিহিত করছি। এখন তোরা যা, এদিকে বেলা পড়ে এসেছে। আমারও অনেক কাজ পড়ে আছে, সেগুলো করে স্নানাহার করতে হবে। বেশ, তাহলে গেলাম আমি। কোনো দরকার লাগলে খবর দিও। চলো দিদি, আমিও বাড়ি চলে যাব। বৌমা, ও বৌমা, কালকে রাতে কি তোমরা আমার ঘরে এসেছিলে? না তো বাবা, কেন বলুন তো? বলো কি, তুমিও আসোনি? প্রকাশও আসেনি? তাহলে কে এলো? আমি যে সকালবেলা দেখি ঘরের দরজা খোলা। চোর এসেছিল নাকি? হায় 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 হায়, এ কি বলছো মা? এই চোর এলে যে সর্বনাশ হয়ে যাবে। আমার সব টাকা পয়সা যে বাড়িতে রয়েছে। ওগো, আমার কপাল পুড়েছে গো। আমার সব গহনা নিয়ে গেছে। কি বলছো গিন্নি? তবে কি চোরই এসেছিল রাতে? আমরা যে কিচ্ছুটি টের পাইনি গো। হ্যাঁ বাবা, রাতে বাড়িতে চুরি হয়েছে। কাছারি ঘরেও শীত কেটেছে, ওরা যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। হায় 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 বিধাতা, এ কি শুনছি আমি? আমার সব টাকা পয়সা যে ওই কাছারি ঘরেই ছিল। ওগো, ওগো, এখন কি হবে? আমি কতবার বলেছিলাম টাকাগুলো ব্যাংকে রাখো, ব্যাংকে রাখো। আমার কোনো কথা শুনলে না তখন। এখন দোষ দেওয়ার সময় নয় মা, আমাদের এখন মোড়লের কাছে যেতে হবে। ওনার পরামর্শ নিয়ে দেখি কি হয়। ওনার কাছে গেলে কি আর কিছু হবে? যা হওয়ার তো হয়েই গেছে। আপনার মোড়লের কাছেই যাওয়া উচিত বাবা। উনি খুবই বুদ্ধিমান। ওনার সাহায্য পেলে হয়তো চোরটাকে ধরতে পারবো। বেশ, তবে চলো। তাই চলো। মা, ননি, তোমরাও আসো। কি রে, তোরা তো দেরি হলো কেন? বলেছিলাম না আজ ওই রায়বাড়ির পথ বন্ধ করতে হবে? এখন কখন বাঁশ কাটবি আর কখন বেড়া দিবি বলতো? সে আর করতে হবে না। ওই রায়রা এমনিতেই সোজা হয়ে গেছে। বলছিস কি, এক রাতে সোজা হয়ে গেছে? কিভাবে? হেয়ালি ছেড়ে আসল কথা বল জয়া। কাল রাতে রায়বাড়িতে চুরি হয়েছে গো। চোরেরা ওদের সবকিছু নিয়ে গেছে। তাহলে তো অনেক কিছুই খুইয়েছে। নতুন বউ এসেছে, নিশ্চয়ই অনেক গয়নাগাটিও ছিল। তার বলতে টাকা গহনা সব নিয়েছে। সবকিছু হারিয়ে ওরা এখন পথের ভিখিরি গো। বেশ হয়েছে, ওরা আমাদের শায়েস্তা করতে এসেছিল, এখন নিজেরাই শায়েস্তা হয়ে গেছে। যাক, এতদিনে ওদের উচিত শিক্ষা হয়েছে। যে চুরিটা করেছে ভালোই করেছে, কি বলিস? হ্যাঁ গো, চোরটা ঠিক জায়গাতেই চুরি করেছে। আমাদের মতো গরিবদের ঘরে করলে কিচ্ছু পেত না। করবেও না, চোরও মানুষ চেনে। যাক, এখন তবে আর ওই রায়দের নিয়ে ভাবতে হবে না। ওদের যা অবস্থা হয়েছে, ওরা আর আমাদের পেছনে লাগতে আসবে না। একদম ঠিক বলেছ। এখন এই গাঁয়ের পুরো নিয়ন্ত্রণ তোমার হাতেই। চল তবে একটু দেখে আসি
এই সময় রায়দের বউয়ের মুখটা দেখতে ভারী সুন্দর লাগবে। কিছু কথাও শুনিয়ে আসবো খন। হ্যাঁ গো, তার আগে তোমার গহনাগুলো পরে নাও, ওগুলো দেখলে আরো জ্বলবে। একদম ঠিক বলেছিস। যা তো জয়া, আমার গহনাগুলো নিয়ে আয় তো আলমারি থেকে, ওগুলো পরে গেলে আরো ভালো হবে। আলমারির চাবি কোথায় সেটা দাও। এই নে চাবি। আমার ভাবতেই ভালো লাগছে বৌদি, তোমার গা ভর্তি গহনা থাকবে আর রায় বউয়ের কাছে কিছুই থাকবে না। সে এক কাণ্ড হবে দেখতে। গায়ের সব বৌঝিদের নিয়ে গেলে তো আরো ভালো হতো, ওরাও একটু মজা দেখতো। কিন্তু এখন কি হলো? জয়া এখনো আসছে না কেন? কি হলো ওর? জয়া, ও জয়া, বলি একটা আলমারি খুলতে এতক্ষণ লাগে? আলমারি তো খোলাই ছিল বৌদি, কিন্তু তোমার গহনা গেল কোথায়? গহনা গেল কোথায় মানে? বাক্সে নেই? এই দেখো, সব খালি। কই 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 দেখি। আরে আরে তাই তো, আমার গহনা গেল কোথায়? আমি যে সেদিনের বনভোজন শেষে এই বাক্সতেই রেখেছিলাম ওগুলো। আমার এতগুলো গহনা গেল কোথায় এক রাতে? ওগো, এখনো বোঝনি? তোমার বাড়িতেও চুরি হয়েছে। কি? আমার বাড়িতে চুরি হয়েছে? হ্যাঁ গো, ওই যে দেখো, ঘরের দেওয়ালে শীত কাটা, চোরটা ওদিক দিয়েই এসেছিল। হায় 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 হায়, এ কি অলক্ষণে কাণ্ড হলো! আমার যে সব শেষ হয়ে গেল জয়া। উনি বাড়ি এলে আমি কি জবাব দিব? গহনা যেমন নিয়েছে, টাকা পয়সা কি আর বাকি রেখেছে নিতে? এখনো কিছু শেষ হয়ে যায়নি বৌদি। ওরা মোড়ল মশাইয়ের বাড়িতে গেছে, তুমিও চলো। মোড়ল মশাই হয়তো কোনো বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। যে করেই হোক আমার গহনা পেতে হবে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আপনি দয়া করে সাহায্য করুন, না হলে আমার আর সংসার টিকবে না। কান্নাকাটি বন্ধ করো বৌমা, আমি জানি কি হয়েছে তোমার। আপনারা এরই মধ্যে সংবাদ পেয়ে গেছেন? কই, আমরা তো কাউকে কিছু বলিনি। না, সংবাদ পাইনি, কিন্তু অনুমান করে বলছি তোমাদের বাড়িতে কালকে রাতে চুরি হয়েছে। কালকে রাতে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চুরি হয়েছে। তারা সবাই আজকে সকালে আমার কাছে নালিশ নিয়ে এসেছে। সেই অনুমানে এই কথা বলছি আর কি। আপনি ঠিকই অনুমান করেছেন মোড়ল মশাই, চোর আমাদের সব কিছু নিয়ে গেছে। এখন দয়া করে আপনি তা উদ্ধার করবার ব্যবস্থা করে দিন। এখন মায়া কান্না কেঁদে কোনো লাভ নেই বৌমা, তোমাদের জন্যই আজকের এই কাণ্ড ঘটেছে, এর জন্য তোমরাই দায়ী। এ কি বলছেন? আমরা দায়ী হব কেন? চোরকে তো আর আমরা বলিনি চুরি করতে। হ্যাঁ বলনি, কিন্তু সুযোগ করে দিয়েছ। তোমরা দুই পরিবারের দুই বউ গাঁটাকে দুই ভাগে ভাগ করে রেখেছ। চোর সেই সুযোগে সবার বাড়িতে চুরি করবার সাহস পেয়েছে। আজকে গ্রামের মানুষের মধ্যে একতা থাকলে তা হতো না। কেউ না কেউ টের পেয়ে তা অন্যদের জানাতো। আপনি ঠিক কথাই বলেছেন মোড়ল সাহেব, আমাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। কেউ কারোর বিপদে আপদে সাহায্য করতে আসেনি, আর সেজন্য আজ আমাদের এত বড় বিপদ হয়েছে। এখন দয়া করে আপনি সেই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। ওই চোরের হাত থেকে আমাদের সমস্ত জিনিসপত্র উদ্ধার করে দিন। তোমাদের জিনিসপত্র ফিরে পেতে চাইলে সবাইকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা যদি সবাই মিলে সারা গাঁ পাহারা দাও, তবে চোরকে অবশ্যই ধরতে পারবে, আর চোর ধরলে বাকি ব্যবস্থা আমি করব। আপনি একদম ঠিক কথাই বলেছেন। আজ থেকে আর কোনো ঝগড়া বিবাদ নয়। এখন থেকে আমরা দুই বউ একসাথেই থাকবো। ঠিক বলেছেন দিদি, তাহলে সারা গাঁ আমাদের পাশে থাকবে। এই তো বুঝেছো তোমরা, এখন যাও সবাই মিলে আজকে রাতে সারা গাঁ পাহারা দাও গিয়ে। আমার মন বলছে চোর অবশ্যই ধরা পড়বে রাত্রে। চলুন সবাই, আমরা সবাই মিলে আমাদের গ্রামকে রক্ষা করি। আজ থেকে এই গ্রাম আমাদের সবার, এখানে আর কোনো ভাগ বাটোয়ারা চলবে না।
এ কি, সুপারি যে সব শেষ। এবার আমি সুপারি আনাই কাকে দিয়ে? বিশুটাও না দিন দিন বড্ড পাজি হয়েছে। এখন আর সুপারি এনে দিতে বললে আনি না। কি এত একা একা বকে যাচ্ছ দিদা? এলো আমার ননি দিদি ভাই। তা তুই কখন এলি দিদি ভাই? এই তো এখনই এলাম দিদা। তা তুমি একা একা কি বিড়বিড় করছো দিদা? কি আর বলবো বল দেখি, আমার পান খাওয়া সুপারি গুলো যে সব শেষ হয়ে গেছে দিদি ভাই। এখন আমি এই পান খাই কি করে বল দেখি দিদি ভাই? ও এই কথা, আর আমি ভাবলাম তুমি কি নাকি বলে যাচ্ছ একা একা। এই নাও দিদা, তোমার জন্য মুখুজ্জি বাড়ির গাছ থেকে সুপারি কুড়িয়ে নিয়ে এলাম। আরে দিদি ভাই, তুই তো কাজের কাজ করেছিস রে একদম। আর মুখুজ্জি বাড়ির সুপারি তুই পেলি কিভাবে? ও বাড়িতে তো কেউ সহজে ঢুকতে পারে না। জানোই তো দিদা, সবার জন্য যেটা কঠিন ননির জন্য সেটা একদম সহজ। তোমায় এত কিছু ভাবতে হবে না। এই সুপারি দিয়ে তোমার বেশ কিছুদিন ভালোভাবে চলে যাবে। তা আজকে হোটেলের রান্না করিসনি দিদি ভাই? সকাল সকাল তুই আমার বাড়িতে, তা হোটেলের রান্না করবি কখন? সে আমি সকাল ভোরে উঠেই সব রান্না করে দিয়ে এসছি দিদা। বাবা তো সেই সকালে উঠেই হোটেল খুলতে চলে গেছে। সেই জন্যই তো বলি, সকাল সকাল ননি আমার বাড়িতে এলো কিভাবে? এখন আমায় একটা পান বানিয়ে খাওয়াও তো দিদা। তোমার হাতের পান খাই না অনেক দিন হলো। ঠিক আছে, তুই বস, আমি এক্ষুনি পান বানিয়ে দিচ্ছি। আজ দুজনে বসে পান খাবো আর গল্প করব। হ্যাঁ রে কানু, এই সকাল থেকেই যে বাজার ফাঁকা আজকে, কোনো কাস্টমার এলো না খাবার খেতে এখনো। হবে হবে কাকা বাবু, সবাই কি আর একসময় বাজারে আসে নিত্যদিন? আর এই বাজারে আমাদের হোটেলটাই একমাত্র সস্তার হোটেল। এমন সস্তার হোটেলে ভালো খাবার এমন কম দামে আর কোথায় পাবে লোকজন? সস্তা বললেই তো লোকজন আর তেমন আসতে চায় না। আমাদের হোটেলে তো তেমন মাছ মাংস ওঠে না, সবজি আলুর দম এসব দিয়ে আর কজনে ভাত খেতে চায় বলো? খাবে খাবে, সবাই খাবে। আমাদের মতো ছাপোষা মানুষজন আছে যারা, তারাই খাবে আমাদের হোটেলে। কি গো হারান দাদা, আজকে দেখছি সকাল সকাল এসে হোটেল খুলে বসেছো। আজকে কি রাতে ঠিক মতো ঘুমায়নি নাকি? আরে না রে গোপাল, সকালে উঠেই দেখি ননিমা সব রান্না করে রেখেছে, তাই ভাবলাম দেরি না করে চলে আসি। তা বেশ ভালোই করেছো দাদা, তোমার হোটেল আছে বলেই আমরা সকলে দুমুঠো ভাত খেতে পারি সকালের দিকে। তা কোথা থেকে আসলি রে পাগল? এত সকালে তো তুইও বেরোস না। গিয়েছিলাম বিশুর চায়ের দোকানে চা খেতে, চা শেষ করে বাড়িতে ফিরছিলাম, তা পথে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই আর দুটো ভাত খেয়ে যাই। তা বেশ ভালোই করেছিস, এসেছিস যখন খেতে বসে পড়। তা কি রান্না হয়েছে আজকে সকালে দাদা? ওই তো মটরশুটির কচুরি আর আলু পোস্ত আছে সকলের জন্য। বাহ 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 বাহ, এই মটরশুটির কচুরি তো আমার খুব পছন্দের। এখন আর হোটেলে এসব পাওয়া যায় কই? তুমি বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাকে। ঠিক আছে ঠিক আছে, আমি বসলাম। এখন জলদি জলদি খেতে দে আমাকে কানু। ননি, ও ননি, বাড়িতে আছিস নাকি? বলি বাইরে আয় বোন একবার। আরে মালতী দিদি যে, কখন এলে তুমি? এই তো এখনই এলাম রে। এই ভর দুপুরবেলায় তুই ঘরে বসে কি করছিলি? ঘরে বসেছিলাম না গো দিদি, আমি তো গিয়েছিলাম গয়া দিদার বাড়িতে।
সেখান থেকে এসেই ঘরে ঢুকলাম এই মাত্র। তো এই দুদিন তুমি কোথায় ছিলে? শরীরটা খুব একটা ভালো ছিল না রে বোন, দুদিন ধরে ঠান্ডা জ্বর ছিল, তাই তো কোথাও বেরোতে পারিনি। তুমি না আসায় বাবা আবার বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছে এই দুদিন। তা সে ভালোই করেছে, হোটেল তো চালাতে হবে নাকি। আজকে সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছে, তাই তো সবজি নিয়ে বের হলাম রে। তাই সকালবেলায় তুমি কিছু খেয়েছো নাকি না খেয়েই বেরিয়েছো? না রে, আজকে সকালে আর কিছু খাওয়ার সময় পাইনি, ওই সবজিগুলো নিয়েই বের হয়ে পড়েছি। ভাবলাম তোকে কিছুটা দিয়ে যাই আর বাকিটা ওই হাটে গিয়ে বিক্রি করে দিয়ে আসি। তাহলে তো ভালোই হলো, হাটে গিয়ে ওখানে বাবার হোটেলে খেয়ে নিও। হ্যাঁ রে, সেটাই তো করি, তোকে রোজ সবজি দিয়ে যাই আর তোর বাবার হোটেলে খেয়ে তা শোধ করি। সারা দিন সবজি বেচে বাড়িতে এসে আর রান্না করার সময় পাই না, সেই জন্যই তো তোর বাবার হোটেলেই খাওয়া দাওয়া করি। সে তুমি ভালোই করো দিদি, না হলে সারা দিন সবজি বিক্রি করে বাড়িতে এসে আর রান্না করতে সময় পাবে কিভাবে? নে এখন এই সবজিগুলো ধর দেখি, আমি একবার হাটের দিকে যাই, বাকি সবজিগুলো বিক্রি করতে হবে যে। ঠিক আছে, আবার এসো কিন্তু দিদি। হ্যাঁ রে ননি, আসবো, এখন যাই আমি। কিরে মালতী, এতদিন কোথায় ছিলিস তুই? আর বলো না বিমলদা, শরীরটা খুব খারাপ ছিল এই দুদিন, জ্বর আর ঠান্ডা কাশির জন্য বিছানা থেকে উঠতেই পারিনি দুদিন। তা আজ শরীরটা ভালো লাগছে দেখেই চলে এলাম। আমি বিধবা মানুষ, সবজি না বেচলে খেতে দেবে কে আমায়? তা তুই ঠিকই বলেছিস, তাছাড়া তোর ছেলেটাকেও তো লালন পালন করতে হবে নাকি? সেই জন্যই তো হাজার কষ্ট হলেও হাল ছাড়ি না দাদা, ছেলেটাকে মানুষ করার জন্যই তো আমার যত কষ্ট। তা গোপাল দাদা আসেনি আজকে? না, সে তো এখনো এলো নে। সকালবেলায় দেখলাম হারান কাকার দোকানে খাবার খাচ্ছে, পরে তো আর দেখলাম নে। তার তো চলে ফিরে খাবার মতন উপায় আছে, ও একদিন বেচা কেনা না করলেও চলে, কিন্তু আমাদের তো আর সেই উপায় নেই দাদা। তা তুই ঠিকই বলেছিস রে বোন, একদিন বেচা কেনা না থাকলে যে আমাদের হাঁড়িতে চাল ওঠে না। তা তোর ছেলে ঠিক মতো স্কুলে যায় তো? হ্যাঁ দাদা, তা যায়, ছেলেটাকে নিয়েই তো আমার জীবন। পড়ালেখা করে মানুষের মতন মানুষ করতে পারলেই আমি বাঁচি। দুপুরে কিছু খেয়েছো তুমি? না রে, বেচা কেনার চাপে সে ফুসরত হয়ে ওঠেনি। ভাবলাম একটু পরে ভিড় কমলে গিয়ে দুটো খেয়ে আসবো হারান কাকার হোটেল থেকে। এখন তো চাপ নেই তেমন, চলো দুজনে খেয়ে আসি। আমিও সকাল থেকে আজ কিছুই খাইনি। এখনই যাবি? এখন তো মানুষজনের চাপ নেই তেমন বাজারে, একটু পরেই আবার মানুষজন সব আসা শুরু করবে। এখন গিয়ে খেয়ে আসাই উত্তম হবে। ঠিক আছে, চল তাহলে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কাকাবাবু, আপনি খাবেন না? দুপুর করিয়ে তো বিকেল হতে চললো। খাবো রে খাবো, একটু হিসেব নিকেশ নিয়ে বসেছিলাম আর কি। এই বাজারে ব্যবসা করা যে দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তা তুই খেয়েছিস বাপ? হ্যাঁ কাকাবাবু, কাজের এক ফাঁকে আমি খেয়ে নিয়েছি, লোকজনের চাপ কম দেখে খেয়ে নিয়েছি। তা বেশ বেশ, ভালোই করেছিস তুই। কি হে বিমল, কেমন আছিস তুই? সকালে যে এদিকে এলি না খেতে। আমি ভালো আছি কাকা, সকালে আজকে হাটে আসতে দেরি হয়ে গেছে, তাই আর খাবার সময় পাইনি। মালতী মায়ের শরীর এখন কেমন? জ্বর পড়েছে? হ্যাঁ গো কাকা, কমেছে। তা সকালে হাটে আসার সময় তোমার বাড়িতে সবজি দিয়ে এসেছি গো কাকা। তা বেশ ভালোই করেছিস মা। আর বাইরে থেকে সবজি কিনে আমার আর পোষায় না। আর তাছাড়া তোর কাছে তো তাজা সবজি পাই, বাইরে থেকে কেন কিনতে যাব তাহলে? তোমার কাছে সবজি দিই বলেই তো দুবেলা দুটো খেতে পারি এখানে। আজকে দুপুরে কি রান্না হয়েছে গো কাকা? ওই তো ল্যাটা মাছ দিয়ে বেগুন তরকারি আর আলু ভর্তা আর ডাল। বাবা বাবা বাবা, বেশ ভালো তরকারি। তবে তুমি মাংসের পদ করতে পারো কাকা কিছু?
কি করব বল, আমার যে পুঁজি কম, খাসির মাংসের যে অনেক দাম। তা তুমি ঠিকই বলেছ, এ সস্তার হোটেলে বেশি দাম দিয়ে কেউ খাসির মাংস খেতে আসবে না। গোপাল দাদা কি দুপুরে খেতে এসেছিল? না রে, গোপাল তো সকালে খেয়ে গেছে, দুপুরে তো আর এলো না। খুব খিদে পেয়েছে, আর কথা না বাড়িয়ে চলো খেতে বসি বিমল দাদা। ঠিক আছে চলো। হ্যাঁ রে কানু, ওদের খেতে দিয়ে দে বাপ। তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের খেতে দিচ্ছি। কি গো হারান দাদা, হোটেল বন্ধ করে দিয়েছো নাকি? হ্যাঁ রে মদন, বেচা কেনা তো শেষ ভাই, তাই ভাবলাম বাড়িতে চলে যাই। বয়স হচ্ছে, এখন বেশি রাত হলে আর চোখে দেখতে পাইনি তো। তা ব্যবসা কেমন চলছে তোমার? বিধাতার দয়ায় ভালোই চলছে, তবে ইদানিং সব খাসির মাংসের ঝোল খেতে চায় রে মদন। তাহলে তো ভালোই, তুমি খাসির মাংস নিয়ে মাংসের ঝোল করলি তো আরো। আমি গরিব মানুষ, কোনো রকমে দুটো ডাল ভাত বেচে আমার সংসার চলে। এত দাম দিয়ে খাসির মাংস কিনে ব্যবসা করা যে আমার পক্ষে কঠিন। সে তুমি ঠিকই বলেছো দাদা, অত টাকা দিয়ে মাংস কিনে তোমার পোষাবে বলে মনে হয় না। সেই জন্যই তো চিন্তায় পড়ে গেলাম। তা তোর দোকানে খাসির মাংসের কেজি কত করে রে মদন? ওই তো 300 টাকা করে। সারাদিনে আমার বেচা কেনা হয় 450 টাকা। 300 টাকা দিয়ে মাংস কিনলে আর বাকি জিনিসপত্র কিনবো কি করে আমি? সেটাই তো কথা, জিনিসপত্রের দাম তো দিন দিন আকাশে ছোঁয়া হয়ে যাচ্ছে। সেই জন্যই তো কি আর করব ভেবে পাচ্ছি নে। এসব নিয়ে তুমি ভেবো না দাদা, সস্তায় মাংস এলে আমি তোমাকে খবর পাঠাবো, তখন সস্তায় কিনে খাসির মাংসের ঝোল তুমি করো, কেমন? ঠিক আছে, কোনো উপায় হলে আমাকে জানাস। ঠিক আছে দাদা, জানাবো। এখন তাহলে আমি যাই, কেমন? ঠিক আছে যা, আমিও বাড়িতে গিয়ে দুটো খেয়ে বিশ্রাম নেব। সারাদিন অনেক ধকল গেছে শরীরের ওপর। ননিমা, আরে ও ননিমা, কি করছিস তুই? এই তো বাবা, সকালে রান্নার জন্য তরকারিগুলো কেটে রাখছি, যেন সকাল হলে তাড়াতাড়ি রান্না শুরু করে দিতে পারি। বেশ বেশ, তুই না থাকলে আমার ঘরটা যে অন্ধকার হয়ে যাবে রে মা। তুই যে রূপে গুণে আমার ঘরের লক্ষ্মী, তোর বিয়ে হলে আমি তোকে ছেড়ে থাকবো কি করে মা? একদম এইসব কথা বলে মন খারাপ করবে না তো বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো তোমার কাছে। তা বললে কি আর হয় মা? মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে করে অন্যের ঘরে তো যেতেই হবে। সে যখন হবে তখন দেখা যাবে, তুমি এত চিন্তা করো না তো বাবা। চিন্তা কি আর সাধে করি রে মা? মা মরা মেয়ে তুই আমার একমাত্র, তোকে নেই তো আমার সব। তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন বাবা? তুমি বুঝি দুপুরে কিছু খাওনি? না রে মা, হিসেব নিকেশ করতে করতে আর সময় পাইনি খাওয়ার। সেই জন্যই তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম, তোর সাথে বসে দুটো ভাত খাবো বলে। এটা কিন্তু ভারী অন্যায় বাবা, রোজ রোজ তোমাকে আর কতবার বলবো আমি যে না খেয়ে থাকা শরীরের জন্য ভালো নয়। আমার একটা কথাও তুমি যদি শুনতে। রাগ করিস না মা আমার, একা হাতে সব দিক সামলে আর পেরে উঠি না আমি। তার উপর কাস্টমারদের এখন আবার নতুন বায়না, আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। কেন বাবা, কি হয়েছে? সবাই খাসির মাংসের ঝোল খেতে চায়, একটু ভালো মন্দ খেতে চায়। এখন তো দিন দিন সবার অবস্থা ফিরছে, তাই তাদের খাবারেরও পরিবর্তন আসছে। কিন্তু খাসির মাংসের যে অনেক দাম গো, তুমি কিনবে কি করে? আর কিনলেও তো বাকি জিনিসপত্র কিনতে গিয়ে তোমায় বিপাকে পড়তে হবে বাবা। সেই নিয়েই তো আমার চিন্তা হচ্ছে, কি যে করি। তবে মদন বলেছে
অনেক সময় সস্তায় খাসির মাংস পাওয়া যায়, সেই মাংস এনে ঝোল করে বিক্রি করতে বলেছে। সস্তা বলতে? এই যেমন ধর, সারাদিন বিক্রি হয়নি খদ্দেরের অভাবে, তখন কম দামে খাসির মাংস বিক্রি হলে কিনে নিতে বলেছে মদন। কিন্তু মানুষ কি আর সেগুলো খেতে চাইবে? কেন চাইবে না? আমি তো আর পচা মাংস খাওয়াচ্ছি না মানুষকে। আচ্ছা, সে যখন হবে তখন দেখা যাবে। এখন তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো তো, আমি তোমার খাবার বাড়ছি। ঠিক আছে মা। কিরে মালতী, আজকে যে বড্ড সকাল সকাল চলে এসেছিস তুই? আরে কি করবো দাদা বলো, সকালেই ঘুম ভেঙে গেল, তাই উঠেই শাকসবজি নিয়ে ভাবলাম একেবারে হাটে চলে আসি। তা বেশ ভালো করেছিস। তা বিমল কই? বিমলকে দেখছি না যে। বিমল দাদা তো এখনো আসেনি, বোধহয় মাছ ধরে ফিরতে দেরি হচ্ছে। তা গতকাল তুমি কোথায় ছিলে? জিনিসপত্র নিয়ে এলে না যে? আর বলিস না সে কথা, গ্রামে গিয়েছিলাম হাঁস মুরগি খুঁজতে, কিন্তু কোথাও কোনো হাঁস মুরগি খুঁজে পেলাম না। তাহলে আজকে হাঁস মুরগি নিয়ে এসেছো কোথা থেকে? আমাদের গ্রামের হাঁস মুরগি সব বোধহয় শেষ হয়ে গেছে, তাই তো সকাল সকাল উঠেই পাশের গ্রাম থেকে হাঁস মুরগি কিনে নিয়ে এলাম হাটে বিক্রি করব বলে। তা বেশ ভালো করেছো দাদা। কি ব্যাপার গোপাল দাদা, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বিমল, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোমার আজ আসতে এত দেরি হলো কেন বিমল দাদা? মাছ ধরে ফিরতে আজকে দেরি হয়ে গেছে রে। তোমরা সকলে খেয়েছো? না গো, আমি খাইনি। তোমরা খেয়েছো? না রে, আমিও খাইনি তো। চলো তাহলে হারান কাকার হোটেল থেকে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল, আমারও খুব খিদে পেয়ে গেছে। কি গো হারান কাকা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি রে বিমল, তা তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি হারান দাদা। খুব খিদে পেয়েছে কাকা, খাবার দাবার কিছু আছে গো? আছে বই কি, অবশ্যই আছে। তোদের জন্য রোজ আমি আলাদা করে রাখি খাবার। আমি জানি তো, যত দেরি হোক না কেন তোরা ঠিক আমার কাছেই খেতে আসবি। তা কি রান্না হয়েছে আজকে দুপুরে? আজকে মলা মাছের তরকারি আর মুগের ডাল। অনেকদিন হলো দুপুরে বেশ জমিয়ে ভালো মন্দ কিছু খাই না। একদিন চলো সবাই শহরের হোটেলে খেতে যাই। তা গেলে মন্দ হয় না, এইদিকে তো কেউ তেমন খাসির মাংসের ঝোল করে না। তা খাসির মাংসের ঝোল আমারও খুব পছন্দের, কিন্তু এই দিকে তো তেমন পাওয়াই যায় না। এখন তো আমাদের আয় ভালোই, একদিন খেলে মন্দ হয় না। কাকা, মদন কসাই তোমাকে তার দোকানে একবার যেতে বলেছে। কেন রে, কিছু বলেছে তোকে? হ্যাঁ, সস্তায় খাসির মাংস বিক্রি হচ্ছে আজকে মদন দাদার দোকানে, তাই তোমাকে যেতে বলেছে। আরে সস্তার জিনিস ভালো হয় না, নিশ্চয়ই পচা মাংস বিক্রি করছে ওই মদন। হ্যাঁ, তাই হবে হয়তো। আরে কথায় আছে না, সস্তার তিন অবস্থা। তোরা না জেনেই বলছিস কেন? হতেও তো পারে কোনো বিপদে পড়ে মদন সস্তায় মাংসগুলো বিক্রি করে দিচ্ছে, আর খারাপ হলে কি কেউ কিনবে নাকি সেগুলো? কি জানি বাপু, তোমার কিনতে হয় কেন? তবে আমাদের যেন এই সস্তার খাসির মাংসের ঝোল খাওয়াতে যেও না, বুঝলে? আগে আমি গিয়ে তো দেখি, পরে না হয় ভালো হলে কিনে নিয়ে আসবো। সে তুমি যা ভালো বোঝো করো গিয়ে, এখন আমাদের দুটো খেতে দাও দেখি। আরে কানু, ওদের সবাইকে খেতে দে, আমি যাই মদনের দোকান থেকে একবার ঘুরে আসি। ঠিক আছে কাকা, আমি এক্ষুনি সবাইকে খেতে দিচ্ছি। কি ব্যাপার হলো? দিদাকে সেই সকালে খবর দিয়ে এলাম, দিদা তো এখনো এলো না। আমি তো খাসির মাংসের ঝোল রান্নাই করতে পারি না। কই রে দিদি ভাই, বাড়িতে আছিস নাকি তুই? হ্যাঁ গো দিদা, তোমার
তোমার এখন আসার সময় হলো বুঝি? আমি সেই কখন থেকে পথ চেয়ে চেয়ে মাংস কাটতে বসে পড়লাম। তা বেশ ভালোই করেছিস দিদি ভাই। আমি আবার গিয়েছিলাম ওই কিছু মশলা আনতে, ওই তাতেই আমার একটু দেরি হয়ে গেল। সে কি গো দিদা, বাবা তো মাংস রান্নার সব মশলা এনে দিয়েছে, তুমি আবার কি মশলা নিয়ে এসেছো? আছে রে আছে, এটা হলো ওই গিয়ে গাছের একটা মশলা, যার নাম চুই ঝাল। এইটা দিয়ে আমার মা ঠাকুমারা খাসির মাংসের ঝোল রান্না করত। কি যে মজা লাগতো রে দিদি ভাই। আজ দেখবো দিদা তোমার হাতের খেলা। খুব তো শুনে এসেছি এই 5 গায়ের মধ্যে তোমার মতন কেউ নাকি খাসির মাংসের ঝোল রান্না করতে পারে না। তাই একবার খেলেই বুঝতে পারবি দিদি ভাই, লোকে সত্যি বলে নাকি মিথ্যে। আমার মাংস কাটা শেষ, এবার রান্নাঘরে চলো দিদা, আমরা রান্নাটা শুরু করি। একটু বাদিয়ে এবার কানু আসবে তরকারি নিতে। ঠিক আছে, চল দিদি ভাই, আমরা শুরু করি বরং। হ্যাঁ রে কানু, গোপালরা কি আজকে খাসির মাংসের ঝোল খাবে? কেন খাবে না কাকা বাবু? এই যে সস্তার খাসির মাংস, এই মাংসের ঝোল কি ওরা খেতে চাইবে? কালকে দেখলি না ওরা কি বলে গেল? সে যে যাই বলুক কাকা, মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আমি ঘ্রাণ শুকিয়ে বলে দিতে পারি এই মাংসের ঝোলকে তারা খুব খুশি হয়ে যাবে। আমিও তো খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি রে। এই যে গয়া পিসির হাতের রান্না, যে একবার খেয়েছে সে আর ভুলবে না। আশেপাশের 5 গ্রামের সবাই জানে গয়া দিদার হাতের রান্নার জাদু। কি গো হারান দাদা, দুপুরে রান্না বান্না হয়েছে আজকে? আজকে কেমন যেন একটা সুন্দর সুঘ্রাণ পাচ্ছি মাংসের। হ্যাঁ তাই তো, আজকে যে সস্তার খাসির ঝোল রান্না হয়েছে, সুঘ্রান্ত ছড়াবেই। তোরা সবাই খেতে বস, আজকে খাসির মাংসের ঝোল রান্না হয়েছে। সস্তার জিনিস ভালো হয় না, আমি ওসব খাবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা ওসব সস্তা জিনিস খাবো না দাদা। একবার খেয়ে দেখো না তোমরা, একবার খেলে যে এর স্বাদ আর ভুলতে পারবে না। তা তুই যখন এত করে বলছিস, তবে একবার খেয়ে তো দেখতেই পারি। কি বলো বিমল দাদা? কিন্তু সস্তার খাসির মাংসের ঝোলের স্বাদ যদি ওই সস্তা খাবারের মতো লাগে, তবে কিন্তু 1 পয়সাও দেব না আমরা। একবার খেয়েই দেখ না তোরা, খেতে ভালো না লাগলে আর টাকা দিস না, তবে সস্তা বলে অবহেলা করিস না। ঠিক আছে, চল সবাই খেতে বসি। আহা, কি সুস্বাদু খেতে হয়েছে গো। এই স্বাদ যেন জিভে লেগে থাকার মতন। একদম ঠিক বলেছিস মালতী, সস্তা বলে আমি তো ভেবেছিলাম এই মাংসের ঝোল মুখেই তোলা যাবে না। আমরা ভুল ভেবেছিলাম, সস্তা হলেই যে সেই জিনিস খারাপ হবে তা ভাবা আমাদের মোটেই ঠিক হয়নি। এবার বুঝলি তো তোরা, সস্তা হলে সব জিনিস খারাপ হয় না। অনেক সময় সস্তা জিনিসের মধ্যে লুকিয়ে থাকে অনেক ভালো কিছু, যা শুধু সঠিক কাজে লাগানো দরকার। সঠিক আজকে কার মুখ দেখে নাও বাইতে এসেছিলাম কে জানে, একটাও বড় মাছ পড়লো না জালে। শুধু এই ছোট ছোট চিংড়িগুলোতে জাল ভরে গেছে। এগুলো নিয়ে এখন কি করব আমি? কি গো গোপাল দাদা, তোমার কি হাল গো? মুখ শুকিয়ে দেখছি একেবারে চুপসে গেছে। আজকে একটাও বড় মাছ পড়েনি ভাই, শুধু ছোট ছোট চিংড়ি মাছে জাল ভরেছে। এখন যে আমি কি করি? তা তোমার এই হাল কি করে হলো? আর যা হয়েছে হয়েছে, এরকম সার্কাসের মতো দাঁড়িয়ে থাকলে হবে? কি করব ভাই, কিছুই তো বুঝতে পারছি না। দেখো, নদীর আর কি শেষ আছে? নদী তো অফুরন্ত। নদী অফুরন্ত হলেও আমার জালে মাছ লাগছে না ভাই। আজকে কি জানি কি পাপ করে বেরিয়েছি আজ। যদি এখানে ভালো মাছ না পড়ে, তাহলে তুমি আরো মাছ গঙ্গায় যাও না কেন? বলছো আমার আরো দূরে যাওয়া দরকার? হ্যাঁ দাদা, আরো দূরে যাও, দেখবে ঠিকই পড়বে। আমি চলি তাহলে।
ঠিক আছে ভাই, এসো দেখি কি করা যায়। কি রে পলাশ, এত বেলা হয়ে গেল এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস? এত আলসেমি করলে কি করে চলবে বলতো বাবা? এবার উঠে পড়। আর একটু ঘুমাতে দাও না মা। তুই এখন যদি ঘুম থেকে না উঠিস তাহলে খাবার দাবার আর কিচ্ছু হবে না আজ। আমাদের না খেয়ে উপোস করে থাকতে হবে। গরিবের ঘরে জন্মে কি এত অলস হলে চলে? তুমি কিচ্ছু জানো না মা। কি জানি না আমি? তুমি জানো না যে ঘুমিয়ে ঘুমিয়ে বড় লোক হওয়া যায়, বুঝলে? ওরে বাবা, এ জন্মে তো এমন কথা প্রথম শুনলাম রে। ঘুমিয়ে ঘুমিয়ে কে কবে বড় লোক হয়েছে? তুমি একবার ভেবে দেখো তো, এই পৃথিবীতে যত রাজা মহারাজা এসেছে তারা কি সবাই কাজ করেছে? না আমাদের মতো মজদুরি করতে গেছে, আরে জমিতে চাষ করতে গেছে। তুমি বলো। তো তারা কি করছে? তারা আমার মতো আরামে ঘুমিয়েছে, বুঝলে? তো তারা বড় লোক হলো কি করে? দেখো, বড় লোক হতে গেলে নিজে ঘুমিয়ে অন্য লোকেদের দিয়ে কাজ করাতে হয়। হ্যাঁ? অন্য লোক পয়সা কামিয়ে এনে দেবে, আর সেই টাকায় ঘুমিয়ে ঘুমিয়ে আমি বড় লোক হয়ে যাব, বুঝলে? তা অন্য লোকেদের পাবি কোথায় তুই? সেই বুদ্ধিটা বার করবার জন্যই তো ঘুমানো দরকার। তুমি আমাকে আর বিরক্ত করো না তো। আরে তোমার বড় লোক হওয়া নিয়ে কথা তো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকে বড় লোক করে দেব। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। আমি তো আর অত শত বুঝি না বাপু। দেখো, নিজেকে কেমন যেন একটা রাজা মহারাজাদের মতো মনে হচ্ছে আমার অনেক কর্মচারী সিপাহী রয়েছে, তারা আমার জন্য কষ্ট করছে, টাকা রোজগার করছে, আর আমি সেই টাকায় আরামে বসে বসে খাচ্ছি। কি রতন, আজকে গোপালদা মাছ নিয়ে বসেনি কেন? সে তো কোনোদিন ফাঁকি মারে না। কি আর বলি, তার কপাল পোড়া আজকে, তার সাথে আজকে যা কাণ্ড হয়েছে। কি কাণ্ড হয়েছে তার সাথে আবার? আজকে যখন আমি মাছ ধরে ফিরছি দেখলাম গোপালদার জালে একটাও বড় মাছ পড়েনি, পুরো জাল খালি। তারপর? তারপর দেখলাম শুধু কটা কুঁচো চিংড়ি মাছ পড়েছে। তাই নিয়ে জলের মাঝখানি গোপালদা মাথা চাপড়াচ্ছিল। আমি বললাম, এখানে মাথা চাপড়ে তো কোনো লাভ নেই, যাও গভীর গাঙে যাও, সেখানে হয়তো মাছ ধরতে পারে। তার মানে আজকে তার কপাল পোড়া, কি বলো? হ্যাঁ, মানুষের সব দিন তো আর সমান যায় না। আজকে ওর খারাপ গেছে, কালকে আমার খারাপ আসতে পারে, পরশু তোমার খারাপ হতে পারে, তাই না? আরে আমার খারাপ কখনো হবে না, সে তোমাদের যাই হোক। তবে আমি কিন্তু বেশ আনন্দ পেয়েছি বাবু তোমার থেকে এই কথা শুনে, বুঝলে? কিসে আনন্দ পেলে তুমি? এই যে এই গোপালদার দুঃখ শুনে, আরে আমার তো ভেবেই হাসি পাচ্ছিল যে লোকটা কাঁদো কাঁদো মুখে মাছ না পেয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে এমন মজা কি আর এমনি এমনি পাওয়া যায় গো? তা যাই হোক বাবু, তবে লোকটা কিন্তু সত্যিই দুঃখ পেয়েছিল। আর ওর সত্যি দুঃখ শুনে আমি আনন্দটাও পাচ্ছি সত্যি করে। এরকম ক্যাবলার মতো মাথায় হাত দিয়ে বসে আছো কেন তুমি? আজকে বড় খারাপ দিন গেল গো, কপালটা এত খারাপ চলছে কি আর বলি তোমায়। কেন গো, কি হয়েছে? আজকে সারাদিন নাও বেয়ে একটাও বড় মাছ ধরতে পারলাম না। পুরো দিন খেটে শেষ পর্যন্ত কটা মাত্র ছোট মাছ পড়েছে। রতনের সাথেও দেখা হয়েছিল, ও বলল বটে গভীর জলে যেতে, কিন্তু তুমি মানা করছো বলে গভীর জলে আমি যাই না। আর এদিকে পাতলা জলে মাছও পড়তে চায় না, কি যে করি আমি। শেষ পর্যন্ত কি মাছ পড়লো তোমার জালে? কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছ ছাড়া আর কিছুই পড়েনি। অল্প জলে চিংড়ি মাছ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। দেখো, যার কপালে যা থাকে তাকে সেই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু তা বলে আমার কপালে বড় মাছ দেবেন না। তা নিয়ে তো আফসোস করার কিছু নেই। ভেবে দেখো, তুমি এমন কিছু পাচ্ছ অল্প জলে যা অন্য কেউ পাচ্ছে না। কিন্তু এই চিংড়ি মাছ ছাড়া আর কি আছে বা অল্প জলে?
একদিন দেখো তোমার এই চিংড়ি মাছ লোকে পছন্দ করবে, তুমি হবে প্রথম শুধুমাত্র চিংড়ি বিক্রেতা। ব্যাপারটা একবার ভেবে দেখেছো? কি আর ভাববো বলো? ভেবে দেখো, তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটার কারো কাছে নেই, সেই জিনিসটা তোমার কাছেই বিশেষ। তাহলে লোক তোমার কাছে সেই জিনিসটা কি কিনবে না? হ্যাঁ, লোকের পছন্দ হলে অবশ্যই কিনবে। আর কেনার জন্য শুধুমাত্র তোমার কাছেই আসতে হবে, তাহলে তোমার মুনাফা হবে কি না বলো? হ্যাঁ, তাহলে তো মুনাফা হবেই। তাহলে সবাই যেভাবে চেষ্টা করছে সেইভাবে চেষ্টা না করে নিজে যেটা পাচ্ছ সেটা নিয়ে চেষ্টা করো। দেখবে একদিন তুমি মুনাফার মুখ ঠিকই দেখতে পাবে এই চিংড়ি বিক্রি করে। তুমি যখন ভরসা জোগাচ্ছ আমি সেই চেষ্টাই করব, বুঝলে? শুধু ভরসা জোগাচ্ছি না, এ আমার বিশ্বাস যে তুমি সফল হবেই। তাহলে এবার থেকে আমি সেই চেষ্টাই করব, শুধুমাত্র চিংড়ি ধরবো আমি। অবিনাশ বাবু, আপনার জন্য কি নিয়ে এসেছি একবার বাইরে এসে দেখুন। আরে কি নিয়ে এসেছো নগেন? এই দেখুন, আপনার জন্য বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে এসেছি আজকে। বাহ, এত বড় মাছটা কি তুমি আমার জন্য নিয়ে এলে? হ্যাঁ বাবু, এই মাছ শুধু আপনার জন্যই নিয়ে এসেছি। এত সুন্দর মাছ তুমি পেলে কোথায়? হে বাবু, সে কি আর খুব সহজ উপায় পেয়েছি? অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক কষ্ট করে, অনেক জায়গায় দৌড়ে খুঁজে তবে আপনার জন্য সেরা মাছটা নিয়ে এসেছি। তা বেশ করেছো, বেশ করেছো। আপনি খুশি হয়েছেন তো বাবু? হ্যাঁ, খুশি হয়েছে, কিন্তু এর দাম কত? বেশি না বাবু, আপনার থেকে কি আর বেশি দাম নেব আমি? তাও বলো না, এর দাম কত? আমি আপনার থেকে কি এক পয়সাও লাভ করব? যে পয়সায় কিনেছি সেই পয়সাটাই দিয়ে দিন। সেই পয়সাটা কত নগেন? মাত্র 2000 টাকা বাবু। বেশ, নিয়ে যাও, নাও এই টাকা। হ্যাঁ, ধন্যবাদ বাবু, আমি চলি তাহলে। হ্যাঁ বেটা, এভাবেই বোকা বড়লোক অবিনাশকে ঠকিয়ে পকেট গরম করি আমি। বেটা কিচ্ছু জানে না জিনিসপত্র দামের সম্বন্ধে। এই মালটার দাম যতটা, তার 3 গুণ পয়সা পুড়েছি পকেটে। এখন আমার পকেট গরম, আর যতদিন অবিনাশ আছে ততদিন আমাকে পকেটে চিন্তা করতে হবে না এইভাবে। কি লতা, শুকনো মুখ করে ঘুরলে হবে? একটাই তো জীবন, একটু আনন্দ করে বাঁচো। আজ বড় রোজগার পাতি হয়নি ভাই ওর, তাই মনটা একটু খারাপ। ছাড়ো তো এসব। আজ আমাদের মানুষটা পকেট গরম করে বাড়ি ফিরেছে। তুমি জানো না গো, ও যখন ফিরেছে দেখি পকেটে কত টাকা। সেই টাকায় আমরা কি না করতে পারি। তোমাদের মতো কপাল করে জন্মাইনি বাপু আমরা। ভগবান সবাইকে তো আর এক কপাল করে পাঠায় না। তোমাদের ওইসব অভাবের ছিঁচকাদুনি খাওয়া আমার দ্বারা পোষায় না গো। আমরা বুঝি পকেটে টাকা রোজগার করতে হবে, সেই টাকায় আনন্দ করে যেতে হবে। তা তোমাদের মতো কিছু লোকের তো আবার চোখ জ্বলে, যাদের 2 টাকা কামানোর মুরত নেই তারা তো অন্যেরটা দেখে হিংসে করবেই। তা তোমরা হিংসে করো, আমরা তোমাদের জীবনের মজা লুটি। চলি ভাই চলি, তুমি বরং আর একটু কান্নাকাটি করতে থাকো। আজকাল বড় দেখিয়ে দেখিয়ে কাজ কারবার চলছে এদের, কি ব্যাপার কে জানে। যাই হোক, যে কথাগুলো বলে গেল ঠিক করলো না। আজ আমরা গরিব বলে আমাদেরকে অপমান করার সাহস করছে, তবে আমরাও একদিন সৎ পথে দেখিয়ে দেব। আমরাও ফাঁকা আওয়াজ দেব না, সত্যি সত্যি কাজের কিছু একটা করে দেখাবো। তা চুপ করে কি ভাবছো গো? এই যে আমরা ফাঁকা আওয়াজ দেই না ভাই, তোমার কি মনে হচ্ছে আমরা ফাঁকা আওয়াজ দিচ্ছি? তা তোমাদের বুদ্ধির মরণ হয়েছে নাকি গো? ঝাঁটা মারি তোমার বুদ্ধির মুখে। চলি হ্যাঁ, তুমি থাকো বসে আর এখানে হা হুতাশ করো।
এটা কি রান্না হয়েছে মা? আলু ভাতে ভাত দিয়ে কি খাওয়া যায়? মুখে ভাত উঠছে না আমার। তাহলে